আমার নাম সুনীল কর্মকার। আমি বাগেরহাট জেলার রামপাল উপজেলার নন্দীগ্রামে থাকি। আমাদের বাড়ির ধার ঘেঁষে চলে গেছে এ অঞ্চলের বিখ্যাত কুমারখালী নদী এবং কয়েক কিলোমিটার দূরেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। আমাদের গ্রামটি ঠিক যেন ছবির মতো সুন্দর। নদীর পাড়ে ছনের একখানা ঘর এবং তাতে আমাদের সুখের সংসার। আমার বয়স 10, ভাইবোন কেউ নেই আমার। আমার বাবা ত্রিদীপ কর্মকার মূলত উত্তরবঙ্গের মানুষ। আমাদের পৈতৃক নিবাস ছিল দিনাজপুর জেলায়। তিনি আমার মাকে ভালোবেসে বিয়ে করেছিলেন। মায়ের বয়স তখন মাত্র 12 আর বাবার 19। বাড়িতে কেউ মেনে নেবে না বিধায় তিনি পালিয়ে বাংলাদেশের এই দক্ষিণাঞ্চলে চলে আসে। তাদের বিয়ে মেনে না নেয়ার অন্যতম কারণ আমার মা ছিল সম্ভ্রান্ত ধনী মুসলিম পরিবারের মেয়ে, কিন্তু বাবা ছিল সাধারণ হিন্দু পরিবারের সন্তান। তাতে করে দুই পরিবারের কোনো পরিবারই তাদের বিয়েটা মেনে নিত না, তা সহজেই অনুমেয় ছিল বাবার। তাই তার ভালোবাসাকে নিয়ে পাড়ি জমায় এই নন্দীগ্রাম অঞ্চলে। বাবা এখানে এসে মুসলিম পরিচয়ে মাকে নিয়ে থাকতে শুরু করে, কারণ হিন্দু মুসলিমের প্রকাশ্য বিবাহিত জীবন এ দেশের কোনো সমাজেই মেনে নেবে না, তাই এই মিথ্যার আশ্রয়। আমার মায়ের আসল নাম সৈয়দা সানজিদা বানু, কিন্তু বাবার নামটি পাল্টে ত্রিদীপ কর্মকার থেকে কাদের উদ্দিন রাখা হয় এবং তার 2 বছর পরেই তাদের ঘর আলো করে আমি আসি দুনিয়ায়। পৈতৃক পদবি কেউ ফেলতে চায় না বলে বাবা আমার নাম রাখে সুনীল কর্মকার, কিন্তু সবার মাঝে প্রকাশ করে সুনীল হাসান নামটি, যাতে সমাজের কেউ আমাদের হিন্দু পরিচয় টের না পায়। বাবা এভাবে সাবধানে বুদ্ধি করেই চলত সব জায়গায়। কিন্তু দুঃখের ব্যাপার হলো, ছোট্ট একটা ভুলের কারণে আমার বাবা বেশিদিন আমাদের সাথে থাকতে পারেনি, অকালেই চলে যেতে হয়েছিল তাকে। আমাদের নন্দীগ্রামে মানুষের বসবাস খুব কম। তখন অবশ্য দেশের জনসংখ্যাও অনেক কম ছিল। এত বড় বাংলাদেশের হাজার হাজার বর্গ কিলোমিটার জায়গা তখন ফাঁকা পড়ে আছে, বন জঙ্গলে আবৃত। সব জায়গায় চাষাবাদ করার মতো পর্যাপ্ত মানুষ তখন ছিল না। যেখানে অল্পবিস্তর বসতি ছিল তার আশেপাশেই মানুষ চাষাবাদ করে নিজেদের জীবিকা নির্বাহ করত। অত্যাধুনিক প্রযুক্তি, কৃষিবিদ্যা তখনও আসেনি এ দেশে। তখন গরু দিয়ে হাল চাষ, ধান মাড়াই থেকে শুরু করে ঢেকিতে চাল কুটা, জাতা দিয়ে মসুরের ডাল ভাঙা হতো। আমার বাবা এই এলাকায় এসে শুরুর দিকে জীবিকা নির্বাহ করত মাছ বিক্রি করে। পাশেই নদী ছিল, সেখান থেকে বড়শি দিয়ে জাল টেনে বিভিন্ন কায়দায় একাই মাছ ধরে একাই বাজারে বিক্রি করত। তারপর ধীরে ধীরে তার কাজের বিস্তৃতি বাড়িয়ে বাড়ির আশেপাশের জমিতে মৌসুমি ফসল চাষ শুরু করে এবং আমার মা তাতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করতে শুরু করে। ধান চাষের ফলে আমাদের খাবারের অভাব কমতে শুরু করে। আমরা আস্তে আস্তে গবাদি পশু গরু ছাগলও পালতে শুরু করি। সবকিছু বেশ ভালোই চলছিল। এরই মধ্যে পাশের বাড়ির মজিদ বাবার সাথে বেশি ঘনিষ্ঠ হয় এবং সে বাবাকে বলে, পাশেই সুন্দরবন, সেখান থেকে হরিণ মারতে পারলে নাকি গঞ্জের হাটে অনেক চড়া দামে বিক্রি করা যায়। বড়লোক মানুষেরা নাকি শহর থেকে গাড়ি করে এসে হরিণের মাংস কিনে নিয়ে যায়। মজিদের কথা বাবার ভালো লাগে, সে রাতে মায়ের সাথে গল্পগুজব করে। আমি পাশে শুয়ে শুয়ে শুনি সব। তখন আমি বেশ ভালোই বড় হয়েছি, গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 5-এ পড়ি। মা বাবার কথায় সায় দেয় না, যেমন আছি ভালো আছি। এই মজিদ লোকটারে আমার সুবিধার মনে হয় না, চোর বাটপার ধরনের লোক। ওর থেকে তুমি সাবধান থাইকো সুনীলের বাপ। বাবা বলে, আরে তুমি থামো তো, সানজিদা পালায় আইসা, সংসার গড়ছি, বাচ্চা পয়দা করছি। সাহস না থাকলে এমন কেউ করতে পারে না। তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমার কিছু হবে না। মা মুখ গোমড়া করে শুয়ে থাকে, বলে, তোমার একটু বেশি সাহস। তোমার সাথে থেকে আমার জীবনটা এমন হইল। আমার বাপ আমারে কত বড় ঘরে বিয়ে দিত, অল্প বয়সে তোমার প্রেমের ফাঁদে পড়ে এখন আমার এই দশা। তুমি কোনো কথা শোনো না আমার। মায়ের এমন অভিমানী কথা শুনে বাবা মাকে ধরার চেষ্টা করে। মা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে ফেলে বলল, সুনীল, জায়গা আছে, চোখের মাথা খাইছ নাকি তুমি? ঘরে টিমটিমে হারিকেনের বাতি জ্বলছে। বাবা আমার দিকে ঝুঁকল, আমি সাথে সাথে ঘুমের ভান ধরলাম। আমার এই সময়টা খুব অবাক লাগে। বাবা মা ঠাকুর ডুবায় প্রতিদিন দেখতে পারি না, যেদিন জেগে থাকি সেদিন দেখি। আমি মায়ের পাশে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। এবার আজ চোখে দেখি বাবা কাজ শুরু করে দিয়েছে। আমি একটু কাত হয়ে শুয়ে আধো আধো চোখ বুজে সব দেখছিলাম। সকালে ঘুম থেকে উঠেই উঠান পেরিয়ে হেঁটে নদীর ঘাটে গেলাম। মাকে দেখলাম আমাদের ছনের ছোট পাকের ঘরে বসে রুটি বেলছে। তখন এপ্রিল মাস, গ্রীষ্মের পচা গরম, কিন্তু আজ আমি খুব সকালে উঠায় তেমন গরম লাগছে না, বরং উল্টো কেমন যেন একটা ঝিরঝিরে ঠান্ডা বাতাস। বেশ ভাল লাগছে আমার। নদীর ঘাটে বসে কয়লা দিয়ে দাঁত মাজছিলাম।
বাতাস থাকলেও নদীতে তেমন ঢেউ নেই, বেশি ঢেউ কখনো থাকেও না বর্ষাকাল ছাড়া। দূরে দেখি কিনার বেয়ে একটা ছেলে ডুঙ্গা আসছে। তাল গাছের ভেলাকে এ অঞ্চলে ডুঙ্গা বলে। ডুঙ্গা বেয়ে ধীর গতিতে আমারই দিকে এগিয়ে আসছে আমার সবচেয়ে প্রিয় বন্ধু রাজা, ওর পুরো নাম রাজকুমার প্রামাণিক। সকাল সকাল ওকে দেখে কেন জানি না খুব খুশি লাগল আমার। চিৎকার করে বললাম, কিরে রাজা তুই? রাজা তখন কাছে চলে এসেছে। বল, আজ ভোরে ঘুম ভেঙে গেছে, ভাবলাম একটু তোদের এখান থেকে ঘুরে যাই। রাজার বাড়ি এখান থেকে 2 কিলোমিটার দূরে হবে। ওদের বাড়িও নদীর পাড়ে। প্রতিদিন আমি ওকে স্কুলে যাওয়ার সময় ডেকে নিয়ে যাই। ওর আব্বা কাঠ মিস্ত্রির কাজ করে আর মা সবারই মায়ের মতো ঘর সামলায়। আমাদেরই মতো সংসার বলা চলে। ওর এক বোন আছে, ওর 5 বছরের বড়। স্কুলের সময়টা আমার রাজার সাথেই কাটে। ওদের ওখানে বিকালে ওর বয়সী যারা আছে খেলাধুলা করে। আমি কালেভদ্রে বিকালে ওদের ওখানে যাই মায়ের চোখ ফাঁকি দিয়ে। মা আমাকে দূরে কোথাও যেতে দেয় না, বলে বেশি দূরে যাবি না, গলাকাটা আছে। আমি পানি দিয়ে কুলকুচি করে বললাম, আয় রাজা, নাস্তা করবি চল। রাজা না করল না, দড়ি দিয়ে ডুঙ্গা বেঁধে উপরে উঠতে লাগল। বললাম, কিরে, এক কথায় রাজি হয়ে গেলি? ডুঙ্গা না পেলে তোর বাবা তোকে মারবে না? রাজা ফিক করে হেসে দিয়ে বলল, আরে বাবা সূত্রাপুর গেছে, ঘর বানানোর কাজে আসতে দেরি হবে কয়দিন। ঘাট থেকে উঠে এসে দেখি মা শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে উঠান ঝাড়ু দিচ্ছে। মা আমাদের দেখে বলল, মানিকরতন নাকি? যা, রুটি আর আলুভাজি আছে, খেয়ে নে। আমি বললাম, বাবা কই? মা বলল, সে তো তোর মজিদ কাকার সাথে কই যেন গেছে। ওই শেষ বাবা, আর ফিরে আসেনি। মাকে বলে স্কুলে যায়নি সেদিন। সারাদিন রাজা আর আমি এটা ওটা খেলেছি, গল্প করেছি। আমার সবচেয়ে ভালো লাগতো মেয়েদের নিয়ে গল্প করতে। ওই বয়স থেকেই ধীরগতিতে জাগ্রত হয়, তা তখন জানা ছিল না, এখন জানি। রাজা নাকি ওর বোনকে হিচি করতে দেখেছে। মেয়েদের যে ছেলেদের চেয়ে আলাদা তা জানতাম, কারণ আমিও মাকে হিচি করতে দেখেছি। দিনের বেলা মা পায়খানায় যায় না, পাশেই একটা ঝোপগাছ ঘেরা জায়গায় কাজ সারে মা। আমি একদিন ঝোপের ওই পাশে সবজি গাছে পানি দিচ্ছিলাম, তখন দেখেছি। আমি আর মায়ের কথা বললাম না ওকে, মার কথা ওকে বলতে কেন জানি ইচ্ছা করল না আমার। মা বাড়ির পালানে কাজ করছিল, আমি আর রাজা ঘরে আমার চৌকিতে শুয়ে একে অপরের মেশিন ধরাধরি করছিলাম। এভাবে আমারও রাজার ঘুমের ঝিমুনি চলে এসেছিল। তখন জোরে আমার নাম করে কেউ মাকে ডাকল। ও সুনীলের মা। সুনীলের মা। ঘর থেকে বেরিয়ে দেখি পাশের গ্রামের কালা ব্যাপারী চিল্লায় বলতেছে, সর্বনাশ হয়ে গেছে গো বইন, সুনীলের বাপরে বাঘে খাইছে। শুনে যেন বাজ পড়ল আমায় মাথায়। মা একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। মায়ের চিৎকার শুনে আশেপাশে কয়েক ঘরের লোকজন এসে আমাদের উঠানে জড় হল। সেদিন অঝরে কেঁদেছিলাম আমি আর মা। রাজা আমাকে ধরে রেখেছিল। তারপর অনেক দিন পার হয়ে গেছে। পরিস্থিতি অনুযায়ী আমারই ধরার কথা ছিল সংসারের হাল। কিন্তু অবাক ব্যাপার, টাকা উপার্জনের জন্য আমাকে কোনো কষ্ট করতে হয়নি। দৈবযোগে যেন টাকা আমাদের ঘরে আসলো। ভালোবাসার মানুষ চলে যাওয়ায় মা প্রচণ্ড দুঃখ ভারাক্রান্ত ছিল। তাই মা একদিন সিদ্ধান্ত নিল সে তার বাপের বাড়ি দিনাজপুর যাবে তার পরিবারের কাছে। সেখানে 3 দিন থেকে আমরা পরে ফিরি। মা বেশ চালু ছিল, ক্লাস 6 পর্যন্ত পড়লেও লেখাপড়াটা চালিয়ে নেওয়ার মতো জানত মা। একা একা আমাকে নিয়ে চলে গেল সেই সুদূর দিনাজপুর। নানা বাড়িতে মাকে অনেকদিন পর দেখে একটা হুল্লোড় পড়ে গেছিল। পুরনো সব রাগ অনুরাগ ভুলে একটা আবেগী পরিবেশ তৈরি হয়েছিল। যদিও নানা আগেই মারা গেছে। নানি সব শুনে আমাদের তাদের কাছে পুরোপুরি থেকে যেতে বলল। আমার থেকে যাওয়ার ইচ্ছে ছিল, কারণ এতদিন নানা বাড়ির গল্প শুনেছি মায়ের মুখে, আজ নিজ চোখে দেখলাম তারা কত বড়লোক। কিন্তু পর মুহূর্তেই আমাদের বাড়ি, নদী, স্কুল, রাজার কথা মনে হতেই থাকার ইচ্ছেটা চলে গেল আমার। মা নানির প্রস্তাব পুরোপুরি নাকচ করল। সে সাফ জানিয়ে দিল সে তার স্বামীর তৈরি ভিটাতেই বাকি জীবন পার করবে। নানি বলল, যৌবন নিয়ে একা একা থাকবি কিভাবে রে সানজিদা? একটা বিয়ের ব্যবস্থা করি। সেদিন আমি নানির কথার গুরুত্ব না বুঝে মনে মনে রাগ হয়েছিলাম ঠিকই, কিন্তু কিছু বছর পরে সে কথার গুরুত্ব আমি বুঝতে সক্ষম হয়েছিলাম। নানির কথায় মা রেগে বলল, আমি আজই বাড়ি ফিরব। আসার সময় নানি মাকে 2 লক্ষ টাকা দিয়ে বলেছিল এটা রাখ, সুনীলের কাজে লাগবে। বাড়ি ফিরে গঞ্জের ব্যাংকে সেই টাকা রেখে তার সুদেই আমার আর মায়ের জীবন অনায়াসে চলছিল। এভাবে কেটে গেছে অনেক বছর। আমি এখন বড় হয়েছি, লম্বা হয়েছি অনেক, গালে দাড়ি গজাচ্ছে হালকা, নাকের নিচে প্রথম উদ্ভাসিত গোফের রেখা, চোয়াল ভেঙে গেছে।
মেট্রিক পরীক্ষা দিয়েছি এবার আমি। মায়ের স্বপ্ন আমি যাতে লেখাপড়া করে অনেক বড় হই। আমি ছাত্র বেশ ভালো ছিলাম, তাই সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। আমার পরীক্ষা শেষ হয়েছে 1 মাসের মতো। সেই এপ্রিল মাস চলছে যে এপ্রিল মাসে বাবা মারা যায়। কেটে গেছে 6টি বছর। আমার বয়স এখন 16 আর মায়ের 30। আমি ছোটবেলায় একটু আধটু এদিক ওদিক যেতাম, কিন্তু বড় হওয়ার পর মায়ের নেওটা হয়ে যায়। তাকে বাজার করা থেকে শুরু করে নদী থেকে পানি উঠিয়ে দেয়া পর্যন্ত সব কাজে সাহায্য করি। এখন দীর্ঘ ছুটি চলছে, রাজা আসে মাঝে মাঝে আমাদের বাড়িতে। আমাদের বাড়ি এখন পাকা করেছি, টিনসেট বাসা, রান্নাঘর, বাথরুম আর 3টা রুম। মা একটাই থাকে, আমি একটাই, আর মাঝের রুমটা ফাঁকা থাকে। রাজা সময় সময় রাতেও থাকে আমার কাছে। আমরা দুইজন এক জায়গায় হলেই আদিম কল্পনার গল্প শুরু হয়। আজও মে মাসের এক অমাবস্যার রাতে ও আর আমি একসাথে। আমরা আমাদের প্রথমবার হাতের কাজ করার সেই স্মৃতি মনে করে হাসাহাসি করছিলাম। রাজা বলছিল ওর বোন কালো বিধায় আজও কোথাও বিয়ে দিতে পারেনি, ও নাকি ওর বোনকে সেদিন কাজ করে দিয়েছে। আমি শুনে খুবই অবাক হলাম। কিরে, কি বলছিস তুই, সত্যি? কিভাবে? রাজা বলল, হ্যাঁ রে আপা, আর আমি তো এক জায়গায় ঘুমাই, তো সেদিন রাতে হালকা আলোতে দেখি জামা পাল্টাচ্ছে। দেখে তো আমার টাস্কি খাওয়ার অবস্থা। পুরো ঘামে ভেজা, আমারও গরম লাগছে। ওইভাবে আপাকে দেখে গরম গেলাম, ভুলে ঝাঁপিয়ে পড়লাম। আপা বলল, কিরে রাজা, কি করছিস? আমি হিতাহিত জ্ঞান হারিয়ে সোজা বললাম, আপা আমি আর থাকতে পারতেছি না। আপা ঘুরেই আমার গালে ঠাস করে একটা চড় দিল। আমি বললাম, আপা ভাব নিও না, তুমি নিজে নিজে কাজ করো, আমি দেখেছি। আপা মনে হয় দ্বিতীয়বার ভাবল না, কারণ তার জোয়ার চলেছে। ব্যাস, আর কি, শুরু করে দিলাম কাজ। আমি মন্ত্রমুগ্ধের মতো ওর বলা কথাগুলো শুনছিলাম। আমার ব্রেনের সেলগুলো উত্তেজিত হয়ে গেছে। রাজা ওর নিজের বোনকে কাজ করে দিয়েছে ভাবা যায়। আমি চুপ করে শুয়েছিলাম। ব্যাপারটা আমি মেনে নিতে পারছিলাম না, কেন জানি। কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করলাম অবচেতনভাবে কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে। এটা মানতে আমার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু ব্যাপারটা ভাবলেই কেমন যেন গরম অনুভূতি হচ্ছে আমার। রাজা বলল, কিরে চুপ করে গেলি যে? আমি বললাম, এ কি করলি তুই? ও বলল, মেশিন আছে, কাজে লাগিয়েছি। তুই হাতের কাজ করে জীবন পার করে দে। কথাটা আমার গায়ে লাগল। মনে মনে আমার কাজ করার জন্য তীব্র আকাঙ্ক্ষা তৈরি হলো, রাগও লাগলো কেমন জানি। মনে হলো এখুনি হাতের কাজ করে নিই, কিন্তু কি মনে করে গেলাম না। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে ঘুম ভাঙল বেলা 10টায়। আডামোডা ভেঙে আরও খানিকক্ষণ শুয়ে রইলাম। তারপর হঠাৎ মনে হলো, আরে রাজা গেল কই? মনে হয় অনেক আগেই উঠে গেছে। রাজাকে ডাকতে ডাকতে উঠোনে বেরিয়ে আসলাম। মা বলল, নবাবজাদা উঠেছেন নাকি? সকালে উঠতে দেরি হলেই মা আমাকে এটা বলে। আমি মায়ের কথায় একটু হাসলাম। বাইরে সোনারদ ঝলমল করছে, আশেপাশে সবুজ প্রকৃতি, পাখির কিচিরমিচির ডাক। ওদিকে নদীতে জোয়ারের পানি আসছে। আর কদিন গেলেই নদীর পাড়ে আমাদের মরিচের ছোট ক্ষেতটা ডুবে যাবে। তার আগেই মরিচগুলো তুলে ফেলতে হবে। আমি ঘাড় নিচু করে হেঁটে মায়ের কাছে গেলাম, কারণ উঠানে বড় পাটকুড়ির জাংলা দেওয়া, তাতে চিচিঙ্গা গাছ লাগানো। লম্বা লম্বা সবুজ চিচিঙ্গায় সাদা ডোরাকাটা দেখতে খুব ভালো লাগে। অনেক ধরেছে গাছে, কয়েকটার সাথে মাথায় গুঁতো খেলাম। মা জামরুল গাছ তলায় পাটি বিছিয়ে বসে কাঁথা সেলাই করছে। আমার মায়ের অনেক গুণ। সে কাঁথা সেলাই, খেজুর পাতার পাটি বুনানো, ছবি আঁকা, রান্নাবান্না সব কাজেই পটু। দক্ষ হাত তার, অল্প বয়সেই রপ্ত করেছিল সে এসব। ও মা, রাজা কই? মা বলল, ও তো অনেকক্ষণ আগেই চলে গেছে, বলল বাড়ি ওর বাবার সাথে নাকি কি কাজ আছে। আমি একটু মঞ্চক্ষুণ্ণ হলাম। ধুর, এই লম্বা ছুটি সবসময় একা একা ভালোও লাগে না, ও থাকলে ভালো হতো। যাই হোক, আমি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে মায়ের পাশে এসে পাটিতে বসলাম। বলল, রেজাল্ট দেবে কবে আব্বু? মা আমাকে আব্বু বললে এত ভালো লাগে আমার। আমি বললাম, ঠিক নাই মা, সময় হলে স্কুল থেকেই জানাবে। আমাদের বাড়ির আঙিনার আশেপাশে আর কোনো বাড়ি নেই বললেই চলে, বেশ খানিকটা দূরে সেই মজিদের বাড়ি, যার কূট বুদ্ধিতে পড়ে বাবা চলে গেছে আমাদের থেকে। ধারদেনা শোধ করতে না পেরে মজিদ বহু বছর হল নিরুদ্দেশ। তীব্র বাতাস হচ্ছে, নদীতে বেশ বড় বড় ঢেউ, দেখে বোঝা যাচ্ছে বর্ষা আসছে। মা বলল, এই সুইতে সুতোটা গেঁথে দে দেখি। আমি কয়েকবার চেষ্টা পর সুই সুতো মায়ের হাতে দিলাম। মা আনমনে আবার তার নকশিকাঁথা সেলাই শুরু করল। বাতাসে কাঁঠাল পাকা ঘ্রাণ আসছে।
আমাদের বাড়ির চারিপাশেই আম কাঁঠালের গাছে ছাওয়া, বাবার হাতে লাগানো গাছ সব। খেয়াল করলাম বড় বড় ঘাস হয়েছে চারিপাশে, যাক ভালো, বর্ষায় অন্তত কাদায় প্যাচপ্যাচে হবে না তাতে। মা বলল, যা তো নদী থেকে এক ঘড়া পানি এনে রাখ। টিউবওয়েলের পানিতে আয়রন, আমাদের রান্নাবান্না নদীর পানিতেই হয়। আমি উঠে গিয়ে ঘড়া নিয়ে আনমনে নদীর ঘাটের দিকে হাঁটতে লাগলাম। হঠাৎ করেই আমার কালকে রাতে রাজার বলা ওর বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা মনে পড়ে গেল। আবার আমার কেমন যেন লাগতে শুরু করল। নদী কিনারার দিকে বালি, স্যান্ডেল খুলে রেখে বালি মাড়িয়ে নিচে নামলাম। ঘোড়াটা পাশে রেখে আশেপাশে তাকালাম। নদীর ওই পাড়ে কিছু দুরন্ত কিশোর ঢেউয়ের মধ্যে লাফালাফি করছে, এছাড়া আর কেউ নেই। আমি পানি এনে ঘোড়া রেখে আবার মায়ের পাশে পাটিতে গিয়ে বসলাম। একটু আধটু গল্প করতে লাগলাম। মা সব গুছিয়ে রেখে বলল, ঘরে নিয়ে যাস, দেখি রাখতে যাই। মা উঠল, হেঁটে চলে যাচ্ছিল, ঠিক তখনই আমার মাথাটা ঝাঁত করে ঘুরে উঠল দোলুনি দেখে। মা হেঁটে যতক্ষণ না ঘরে ঢুকছিল তাকিয়ে রইলাম। মায়ের হাঁটাও যেন একটু অন্যরকম আকর্ষণ করল আমাকে। মা ঘরে ঢোকার পর মুহূর্তেই আমার মাথার ঘোর কাটল। হায় রাম, এ আমি কি ভাবছিলাম! আমি নিজেকে ধিক্কার দিলাম, ঘৃণা হলো নিজের উপর। জন্মদাত্রী মমতাময়ী মাকে নিয়ে এসব চিন্তা মাথায় আসা ঘোর পাপ। হে ভগবান, ক্ষমা করো আমাকে। এ দেশে বর্ষা আসে জুলাই মাসে। এখন আষাঢ়ের শেষ দিক, কিন্তু শ্রাবণের মতো সারাদিন অঝোর ধারা। ঝুম বৃষ্টিতে টিনের চালের অসাধারণ শব্দ শুনতে কার না ভালো লাগে। বেশিরভাগ সময় বাইরে ভেজা প্রকৃতি আর প্যাচপ্যাচে কাদামাটি থাকে। এসব অবশ্য একদম ভালো লাগে না আমার। তাই ঘোর বর্ষায় ঘরে থাকতেই ভালো লাগে। নদীর পানি বেডে ফুলে উঠেছে। আমাদের উঠোনের কাছাকাছি চলে এসেছে প্রায়। ওখানেই গোসল করি, মাও নিজে যেয়ে করে পানি তুলে দিতে হয় না এখন। এমনই একদিন দুপুরের খাবার খেয়ে রিল্যাক্স মুডে দরজায় চেয়ার পেতে বসে মুহাম্মদ জাফর ইকবালের লেখা হাতকাটা রবিন কিশোর উপন্যাসটা পড়ছিলাম। দস্যি ছেলেদের দুর্ধর্ষ ডাকাত দলের পিছনে ধাওয়া করার টান টান উত্তেজনাপূর্ণ উপন্যাস আমাকে আলোড়িত করছিল। মাথা তুলে বাইরে তাকালাম, দেখি মা কাজবাজ সেরে নদীর কিনারায় গোসল করছে। আমি আবার উপন্যাসে মগ্ন হলাম। পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে যেতে লাগলাম। আবার মুখ তুলে তাকিয়ে দেখি মা হেঁটে আসছে ঘরের দিকে। মা কাছাকাছি আসার পর তার দিকে তাকিয়ে আমার মাথাটা আবার ঝাঁত করে ঘুরে উঠল সেদিনের মতো। শক্ত হয়ে গেল। সন্ধ্যা হয়ে এসেছে। মা বল, হ্যারিকেন আর কুপিতে কেরোসিন ঢেলে জ্বালাতো আব্বু। আমি মায়ের আদেশ পালন করলাম। তখনও ভিতরে জোয়ার সচল আছে পুরো মাত্রায়। মায়ের দিকে তাকালেই উথলে উঠছে আমার শরীরের মধ্যে। কাজ করে দিতে মন চাচ্ছে। রাতের খাওয়া শেষ করে আমি নিজের রুমে শুতে গেলাম। অনেকক্ষণ শুয়ে থেকে একটুও ভালো লাগছিল না। ভাবলাম যাই হয় হবে, আজকে মায়ের পুকুরে ঠাকুর ডুবাবই। আমি উঠে মায়ের রুমে গেলাম। মাকে ডাকলাম, মা। মা বল, কি হয়েছে রে? আমি অম্লান বদনে মিথ্যা কথা বললাম, কেমন যেন ভয় লাগছে মা, তোমার কাছে শুব। মা বলল, ঠিক আছে, আয়। আমি তো এই সুযোগটার অপেক্ষায় ছিলাম।